আমরা আমাদের সকল ধরনের উন্নয়নের পক্ষে এবং সেই উন্নয়নগুলো যদি প্রকৃতি পরিবেশকে রেসপেক্ট করে করা হয় তাহলে এই ধরনের এখন অত্যাধিক তাপদাহের যে এডিশনাল তাপমাত্রাটা যোগ হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সেই এডিশনাল তাপমাত্রাটা কিন্তু এইভাবে সৃষ্টি হতো না। আমরা উত্তরা বলি আর বসুন্ধরা বলি, সকল ক্ষেত্রেই ঢাকার কুলিং ফ্যাক্টরগুলোকে হত্যা করেই এই উন্নয়নগুলো হয়েছে, এই আবাসিক এলাকাগুলো হয়েছে। আমরা পূর্বাঞ্চল, উত্তরা, বসুন্ধরা থেকে নতুন যত আবাসিক এলাকা ওইদিকে হচ্ছে সবগুলোই নিম্নভূমি, কৃষিভূমি থেকে পরিবর্তিত হয়ে এখন আবাসিক এলাকা হচ্ছে। সেই আবাসিক এলাকা মাটি ভরাট হচ্ছে বালি দিয়ে, এবং বালির মরুময়তার ক্যারেক্টারিস্টিক্সের দিকেই আমাদের নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এগুলো অতি সহজে উত্তপ্ত হয়ে যাবে এবং সেখানকার আশেপাশের তাপমাত্রাটাকে উত্তপ্ত করবে। এই যে উন্নয়নগুলো হচ্ছে এটির সাথে সাথে আমাদের যে মেগা প্রকল্প, মেগা স্ট্রাকচারগুলো হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো, এই ধরনের লক্ষ লক্ষ স্কোয়ার ফিট আমরা সলিড ইনফ্রাস্ট্রাকচার করছি। এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তাপমাত্রা অ্যাবজর্ব করছে এবং এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যেই জায়গাতে করা হয়েছে এই জায়গার প্রত্যেকটা পিলারের গোড়ায় কয়েকশো করে গাছ ছিল। এরকম অবস্থা এই ঢাকা শহরের রোড আইল্যান্ডের গাছগুলো এই শহরের অন্যতম অক্সিজেন ফ্যাক্টরি ছিল। আমরা কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারের তাপমাত্রা যে বৃদ্ধি করছে, অর্থাৎ বড় রাস্তার উপরের সলিড স্ট্রাকচারের কারণে যে তাপ অ্যাবজর্ব করছে, সেটির যে উত্তপ্ত করছে, সেটিকে শীতলকরণ কোনো পদক্ষেপ কিন্তু আমরা নিই নাই। একই সাথে আমরা যেই পরিমাণ গাছ কুলিং ফ্যাক্টরগুলোকে আমরা কেটে ফেললাম, সেগুলোর রিপ্লেসমেন্টও আমরা করি নাই। ফলে যা হওয়ার সেটিই হচ্ছে, আমরা পুরা তাপমাত্রা বৃদ্ধির ডেমোটা মাত্র দেখতে পাচ্ছি এখন। এটির পূর্ণ পিকচারটা যখন সামনে আসবে তখন বসবাসযোগ্য হয়ে যাবে। আগে তো 4-5টা ফ্যাক্টরের কারণে আমরা বসবাসযোগ্যতার তালিকায় শেষের দিকে ছিলাম। এখন যেটি হবে, শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির এই অপঘাত কিন্তু আমরা সহ্য করতে পারবো না। কারণ এটি যে খালি আমরা ফিল করছি, আমাদের তাপমাত্রা বৃদ্ধি দেখছি থার্মোমিটারে পারদ বা উপরের দিকে উঠছে, তা না। এটির কারণে রোগশোক যেরকম বৃদ্ধি পাবে, আমাদের কর্মক্ষমতা নষ্ট হবে, মানুষের ভিতরে অ্যাংজাইটি ক্রিয়েট হবে, মানুষ অসহিংস হয়ে যাবে, সামাজিক এক ধরনের পরিবর্তন সাধিত হবে, ফলে ক্রাইম বেড়ে যাবে। এটি একটি মাল্টি ডাইমেনশনাল প্রবলেম ক্রিয়েট করছে, অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, এবং সামনে এগুলোর ইন্টেন্সিটি আরও বাড়বে। যে কারণে আমাদের উন্নয়নের যে চশমা, সেই চশমার ভিতরে আমার গাছকে আগে দেখতে হবে, আমার সবুজকে আগে দেখতে হবে, আমার জলাধারকে আগে দেখতে হবে, তারপরে বিশাল অট্টালিকার পরিকল্পনা করতে হবে, তারপরে বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচারের পরিকল্পনা করতে হবে। কারণ এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে অক্সিজেন দিবে না, আমাদের অক্সিজেনের জন্য গাছের কাছে যেতে হবে। দেখুন, যেই কোনো এলাকার জনসংখ্যার ঘনত্বের উপর ওই এলাকার বায়ু দূষণ, ওই এলাকার তাপমাত্রা বৃদ্ধি, যানজট ইত্যাদি ইত্যাদি এগুলো সরাসরি কানেক্টেড। ঢাকার যেই আয়তন, এই যদি আমরা 300 স্কোয়ার কিলোমিটার ধরি সেন্ট্রাল ঢাকাকে, তাহলে এই আয়তনে এখানে ইন্টারন্যাশনালি আমরা রাজধানীগুলোর গড় যদি করে থাকি আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে, এখানে সর্বোচ্চ 50 থেকে 60 লক্ষ লোকের বসবাস হওয়ার কথা ছিল আদর্শ হিসাবে চিন্তা করলে। আমাদের এখানে তার 3 গুণ, অর্থাৎ 1.25 কোটি থেকে 2 কোটি মানুষ বসবাস করছে। এই 2 কোটি মানুষের বিভিন্ন রকমের সাপোর্ট দেওয়ার জন্য আমার আদর্শ নগরে চলাচলের প্রায় 3 গুণ যানবাহন চলছে, প্রায় 6 গুণ এসি ব্যবহৃত হচ্ছে, এখানের প্রায় 3 গুণ আমি বার্নার ব্যবহার করছি। আমার বড় বড় বিল্ডিং হচ্ছে কাচের তৈরি, বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। এই মানুষকে ফিডিং করার জন্য আমার গ্রাউন্ড ওয়াটার আমি এক্সট্রাক্ট করছি, আমার নদীগুলো দূষণ করার কারণ নদী থেকে পানি নিতে পারছি না। অর্থাৎ যত রকমের আয়োজন করা দরকার এই নগরটিকে উত্তপ্ত বিষাক্ত করার জন্য, সবগুলো আমরা করে বসে আছি। এই কারণে এটি সমাধান করার জন্য আসলে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। রবীন্দ্রনাথ আজ থেকে 100-150 বছর আগেই এই ধরনের চিত্র পরিকল্পনার উনি প্রেডিক্ট করতে পেরেছিলেন যে অপরিকল্পিতভাবে একটা ধারাবাহিক উন্নয়নের দিকে আমরা যাচ্ছি, এবং যে কারণে উনি তখনই বলেছেন, দাও ফিরে সেই অরণ্য, লাও এই নগর। সো এই নগর দিয়ে উনি ফেরত দিয়ে, উনি অরণ্যকে ফেরত চাচ্ছেন, নগর উনি চাচ্ছেন না। তাহলে এই 100 বছরে আমাদের যেই
ডেভেলপমেন্টগুলো হয়েছে, এই নগর পরিকল্পনা আমরা অনেকটাই ব্যর্থ হয়েছি। নগর দর্শনটা আমাদের ভুল, আমাদেরকে এখনই এটি শুধরে নিয়ে আসতে হবে।